প্রিয় দর্শক বন্ধুরা, আহ, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত স্পর্শকাতর বলা যায়। কারণ বাহিরেও বৃষ্টি, আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ্টি। তো এই বৃষ্টি তথা বর্ষা কিভাবে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা তো মনে করি যে সাহিত্য, কাব্যজগৎ মূলত প্রকৃতিকে কেন্দ্র করে। তো এই প্রকৃতির যে কোনো একটা দিককে যদি বেছে নেওয়া যায়, তার মধ্যে যা রসদ আছে তা আমাদের এই সাহিত্যই কিন্তু বহন করছে, সেটা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত। আজ আপনাদের সামনে আঁখি ফেসবুক পেজের পরিচালনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহিত্যে বর্ষা ঋতু বা বৃষ্টি। আমার সাথে আছে কার্তিক, খুব শীঘ্রই সেও অন হয়ে যাবে। ততক্ষণ আমরা শুনি কিভাবে বর্ষা তথা বৃষ্টি আমাদের সাহিত্য জগৎকে ভীষণভাবে একটু একটু করে বড় করে তুলেছে। আমরা মনে করতেই পারি যে সবচেয়ে প্রাচীনতম যে কাব্যগুলি, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে শ্রীমদ্ ভাগবত তথা মহাভারতই বলা যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু কৃষ্ণের জন্মকে আমরা দেখেছিলাম একটি প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে। তো সেই ঝড় বৃষ্টির রাত্রে যে অবতার আমাদের সামনে আসছেন, আমাদের কাছে যে উদাহরণ নিয়ে আসছেন, সেই উদাহরণ থেকে আমরা একটু বুঝতে পারি যে বৃষ্টি মূলত আমাদের চেতনার প্রবাহকেই কিন্তু একটু একটু করে অনুপ্রাণিত করে, একটু একটু করে উৎসাহিত করে। আমরা সেই প্রাচীন অবস্থা থেকে যতই একটু একটু করে আমাদের আজকের বর্তমান তথা এখনকার যে সমসাময়িক সময়, সেখানে যদি আমরা ছুটে আসি, তো এক লাফে আমরা আসতে পারবো না। সাহিত্যে বহুবার কিন্তু পট পরিবর্তন হয়েছে, বহুবার। এবার দেখি আমরা যে কখনো কবিতার মধ্যে, কখনো সাহিত্যের মধ্যে, কার্তিক আমাদের সাথে থাকবে কিছুক্ষণের মধ্যেই। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ও এখন অফ আছে কিছুক্ষণ। তো তারপর সে আমাদেরকে শোনাবে সাহিত্যের যেমন প্রবন্ধে, বিভিন্ন রচনার মধ্যে, গদ্যের মধ্যে কিভাবে বর্ষা ঋতু লেখকদের কলমের স্রোত হয়ে উঠেছে। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কবিতা এবং গান। কবিতার মধ্যে আমি চলেই যাই চণ্ডীদাসের কবিতায়, বৈষ্ণব পদাবলীতে। কবি চণ্ডীদাস বা পদকর্তা চণ্ডীদাস যখনই রাধার জীবনকে দেখানোর চেষ্টা করেছেন, তখনই স্বতঃস্ফূর্তভাবে তার কলম দিয়ে যেন বৃষ্টি আসতে চেয়েছে। কারণ আমরা ধরেই নিয়েছি এবং কোথাও যেন আমাদের অন্তরাত্মা কিন্তু মেনেই নিয়েছে যে বৃষ্টি তথা বর্ষা হচ্ছে কিন্তু আমাদের বেদনার ঋতু, আমাদের বিরহ কাতর জীবনেরই একটা আঙ্গিক। তো তিনি বলছেন এক জায়গায়, এ ঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইল বাটে, আঙিনার মাঝে বধূয়া ভিজিছে দেখিয়া পরানো ফাটে। এই যে রাধার কাতর বেদনাকে রাধা কোথাও যেন বৃষ্টির মধ্যে দিয়ে গোপন করার চেষ্টা করেছেন। এই যে সাহিত্যের একটা গোপনীয়তা, প্রকাশ্যমান আলোকে যা প্রকাশ করা অসম্ভব, সেই বিষয়কে যখন আমরা বৃষ্টির ভিতর দিয়ে দেখি, তখন বৃষ্টি কোথাও আমাদের কাছে একটা পোশাক হয়ে ওঠে, যেটা একেবারে অন্তরাত্মাকে ঢেকে কোথাও যেন আমাদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এমনই এক রাত্রিতে আমরা আজ আলোচনা করছি, যখন বাহিরেও বৃষ্টি পড়ছে, প্রবল বৃষ্টি, এই কিছুক্ষণ হলো থেমেছে। তো এমন একটা মুহূর্তে যখন আমরা বিদ্যাপতির সেই রাধার চরিত্রকে দেখতে পাই, যেখানে রাধার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে শ্রীকৃষ্ণ, এবং রাধার ভেতরের যে মন্দির, সেই মন্দিরে আর কৃষ্ণ নেই। বাহিরে গভীর বনের ভেতরে বৃষ্টির আওয়াজ, সেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর পুরো বর্ষাকাল, চারিদিকে ব্যাং ডাকছে, ময়ূর নাচছে, বজ্রপাত হচ্ছে, অথচ বিদ্যাপতির রাধা কিছুতেই কিন্তু হৃদয়কে আটকে রাখতে পারছেন না ঘরের মধ্যে। সেখানে বলা হচ্ছে, এ ভরা বাদড় মাহ ভাদড় শূন্য মন্দির মোর। কি অদ্ভুত কথা না? বলছে এই ভরা বর্ষা, আর মাস হচ্ছে ভাদ্র,
এমনকি এই মুহূর্তে চারিদিকে সকল জীব জন্তুদের ঘর পরিপূর্ণ হলেও আমার এই হৃদয় মন্দিরের দেবতা নেই। এই যে কৃষ্ণহীনতায় তার বিরহ যন্ত্রণাকে সে প্রকাশ করছে বৃষ্টির ভেতর দিয়ে, বর্ষার ভেতর দিয়ে, এইখানে আমাদের সব থেকে বড় পেয়ে ওঠা, কোথাও আমাদের সব থেকে বড় প্রাপ্তি বর্ষাকে কেন্দ্র করে। একটি চমৎকার পদ রচনা করেছেন বিদ্যাপতি, একবার পড়ে শোনায়। আশা রাখছি যে সবাই বা বহু বাঙালি ছাত্র ছাত্রীরা কিন্তু এটা পড়েছে বা শুনেছে। এ ভরা বাঁদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি ঘন গড়জন্তি সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘন খড় সরহন্তিয়া, কুলিশে শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুড়ি ডাকে ডাকুকি হাঁটি যাও তো ছাতিয়া। এই যে পথ চলা শুরু হলো সাহিত্যে তথা কাব্য সাহিত্যে, এই বৃষ্টিকে নিয়ে, বৃষ্টিকে কোথাও সহচরী বানিয়ে একটু একটু করে এগিয়ে যাওয়া, তা আমরা কিন্তু প্রথম জীবনে পাইনি। প্রথম জীবনে আমরা বৃষ্টি কেমন ভাবে পেয়েছি, নাকি সেই ছেলেবেলার ছোট্ট ছোট্ট পায়ে যখন আমরা বৃষ্টিতে এসে স্নান সারতাম, সেই সময় কিন্তু আমরা মুখে উচ্চারণ করতাম, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তো এইভাবে ছড়ায়, কবিতায়, বৈষ্ণব পদাবলিতে সর্বত্র বৃষ্টি একটি অবদান রেখেছে। আমি যদি নাও বলি তাহলে একটি বিষয় আশা রাখছি সবাই জানে যে মেঘদূতম যে কাব্য, সেই কাব্যেও কিন্তু বর্ষা ঋতুই হচ্ছে প্রধান কেন্দ্রীয় চরিত্র, যেন যেখানে মেঘকে দূত করে পাঠানো হচ্ছে স্বর্গরাজ্যে। অদ্ভুত কথা, মেঘ তুমি যাও আমার খবর নিয়ে যাও আমার প্রিয় তোমার কাছে। এই যে কথায় আমাদেরকে প্রকৃতিকে সঙ্গী করতে শিখিয়ে দিচ্ছেন আমাদের পূর্বজ কবিরা, সাহিত্যিকেরা, এখানে তো আমাদের বড় হয়ে ওঠা। আমরা প্রকৃতি থেকে যতই সরে যাই না কেন দূরে, তবু প্রকৃতির হাতছানি থেকে আমরা কখনোই একেবারে বিচ্ছিন্ন হতে পারবো না। এই চরমতম চিরন্তনতম সত্যটি কিন্তু আমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বারংবার বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখকরা। রবীন্দ্রনাথের কথা যদি বাদ দিয়ে দিই তাহলে বর্ষা ঋতুর যেন একটা অঙ্গ পুরোপুরি ভেঙে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যেন প্রত্যেকটি অঙ্গুলিতে বসবাস করেছে বর্ষা ঋতু। বর্ষা হয়ে উঠেছে কবির সব থেকে প্রেরণাদায়ী নারী মূর্তি। কোথাও যেন তিনি রঙে রঙে এঁকেছেন বর্ষাকে, তো কোথাও তিনি বলেছেন বর্ষা তথা বৃষ্টি এক কাল থেকে আরেক কালে পৌঁছে দিতে পারে মানুষকে। মানুষ তো চেতনার জগতে বাস করে, তাই না? ভাবুক মানুষেরা বা যারা ভাবতে ভালোবাসে, যারা স্বপ্নকে লালন পালন করতে ভালোবাসে, তারা কোথাও যেন বৃষ্টির আওয়াজ পেলেই ঝমঝম সেই বৃষ্টির মধ্যে, সেই নিস্তব্ধতার মধ্যে কোথায় যেন সে হারিয়ে যায়, কোথায় যেন তার মন আটকে যায়, কোথাও যেন কেউ ডাকছে না, সেই নিস্তব্ধতার মধ্যে দিয়ে তার কান, তার চোখ, তার নাসিকা, তার সারা শরীর যেন আটকে গেছে বৃষ্টির সেই ঝমঝম আওয়াজের মধ্যে। তো এই বৃষ্টিকে, এই বর্ষা ঋতুকে আমরা দেখেছি ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন লেখকের লেখনীর মধ্যে। আমাদের আলোচনার বিষয় যেহেতু বর্ষা ঋতু তথা বাংলা সাহিত্যে বর্ষার যে প্রভাব, বৃষ্টির যে প্রভাব, সেই বৃষ্টিকে আমরা যদি ক্ষুদ্র করে কেবল ঋতু হিসেবে দেখি বা বর্ষাকে যদি ঋতু হিসেবে দেখি তাহলে খুব কম বলা হবে। আমরা যেমন জানি গ্রীষ্ম তারপরে বর্ষা, তো এই গ্রীষ্মের যখন দাবদাহে গোটা প্রকৃতি একবারে পুরো ছাই হয়ে যেতে চাইছে, উত্তপ্ত হয়ে আছে, তখন বর্ষা আসে। বর্ষা আসে সকলকে শান্ত করে, স্নান করিয়ে দিতে, সতেজ করে দিতে। যে চঞ্চলতা হারিয়ে গেছিল উত্তপ্ত রোদের মধ্যে, সেই চঞ্চলতা যেন প্রত্যেকটি সবুজে সবুজে ফিরে আসে। মানুষের মন সেও তো সবুজেরই অপেক্ষায়। তো সবুজকে ভালোবেসে আমরা যদি তাকাই বৃষ্টির দিকে, তাহলে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের গান এগিয়ে আসবে। আমি এক জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা আষাঢ় কবিতায় বর্ষার যে প্রয়োগটা সেটা একটু আলোচনা করছি। তিনি বলছেন খুব সুন্দরভাবে, বলছেন নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের খেতে জলে ভরভর। অর্থাৎ জমি ভরে গেছে, বাদলের জলে ঝরঝরে পুরো জমি ভরে গেছে। তোরা আজকে বাহিরে যাস না, ঘরের বাইরে যাস না, কোথাও তিলমাত্র ঠাঁই নেই, বর্ষা ঋতু যেন সবটা ভরাট করে দিয়েছে। আচ্ছা, আমাদের কাছে প্রশ্ন আসে, রবি ঠাকুর এ কোন বর্ষার কথা বলতে চাইলেন? একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় যে তিনি বলছেন, নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে। যে আকাশকে আমরা দেখি, মূলত যেখানে আমরা একটা একটা জিনিসকে খুব বেশি উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে আকাশ। আকাশের মধ্যে যে মেঘ, সেই মেঘরাশি কিন্তু খন্ড খন্ড হয়ে সাজানো থাকে। কিন্তু যখন বর্ষা ঋতুতে পুরো আকাশ ভরে যায় মেঘে, তখন কিন্তু রং একটাই আকাশে। এই যে সাম্য, এই যে সমানতা, এই যে সম্পূর্ণ বিষয়টিকে লেখকরা দেখাতে চাইছেন, যে পুরো বিষয়টা, পুরো আকাশটা যেন এক রঙের রঙিন হয়ে গেছে। এ কোথাও যেন মানুষেরই অভিব্যক্তি, কোথাও যেন এক জায়গা থেকে আমরা বুঝতেই পারছি যে কবিতার মধ্যে কোথাও সহনশীলতা এবং কোথাও যেন একটা খুব বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে, যেটাকে বলা হয় সাম্যবাদ। রাস্তার মধ্যে জল জমে থাকে, এটা সত্য কথা। কেন জমে থাকে? কারণ পথের মধ্যে উচ্চ এবং নিচ রয়েছে অংশ। সমাজেও তো কত উচ্চ নিচ ভেদাভেদ রয়েছে। বৃষ্টি যেমন এসে পথঘাট পুরো ভরাট করে দেয়, কোথাও যেন মানুষকে ঘরে বাধ্য করে আটকে থাকতে। পুরো প্রকৃতি তখন নাচে, পুরো প্রকৃতি তখন পরিপূর্ণ হয়, ভরাট হয়ে যায়, কোথাও উঁচু নিচ ভেদাভেদ থাকে না, সবটা সমান হয়ে যায়। এই সমানতাকে কোথাও যেন টের পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো একদিক থেকে বিচার করা যায় না, বিভিন্ন দিক থেকে বিচার করতে হয়। কবি নুরুল হুদা, তার একটি কবিতা যার নাম বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি পড়ে কবিতায় কবি নুরুল হুদা লিখছেন, বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে মনে মনে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বনে বনে বৃষ্টি পড়ে, মনের ঘরে চরের বনে নিখিল নিঝুম গাঁও গ্রামে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে। এই যে বৃষ্টি, এ তো কেবলমাত্র আমাদের বাহিরের বৃষ্টি নয়, এ তো কেবলমাত্র ওই আকাশ থেকে চলে আসা জলরাশি নয়। এই বৃষ্টিকে কবিরা কোথাও খুঁজেছেন মানুষের চেতনার জগতে। এই একটা চেতনা প্রবাহ, এই একটা সময় প্রবাহ, যার সাথে কবিরা কোথাও যেন একটা আধ্যাত্মিক স্রোতকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোথাও যেন সংকীর্ণতা থেকে একটা ব্যাপকতার দিকে যাত্রা করার চেষ্টা করা হয়েছে বর্ষা ঋতুর সাথে সাথে। আমরা গ্রীষ্মকে তেমন ভাবে চিনতে পারি না, শীতকে তেমন ভাবে চিনতে পারি না, হেমন্ত বা বসন্তকে চিনতে পারি না, কিন্তু বর্ষা, সে আমাদের সারা শরীর মন ভিজিয়ে দিয়ে যায়। এই যে কোথাও সিক্ত হয়ে যাওয়া, অশ্রুকে ভিজিয়ে একই স্রোতে বইয়ে দেওয়া, এই তো মানব জীবনের প্রবাহ। তো বর্ষা থেকে আমরা কোথাও নিজেদের জীবনের প্রবাহকেও অনুমান করতে পারি, অনুভব করতে পারি। একটি কবিতা শামসুর রহমান তার একটি কবিতায় বলেছেন, খুব সুন্দর একটি কবিতা, সেখানে বলছেন যে আমি যেদিন মারা যাব সেই দিন যেন এইরকম বৃষ্টি না পড়ে। তো বৃষ্টিকে তিনি কি আবেদন করছেন? তিনি বলছেন যে আমি যেদিন মারা যাব সেই দিন যেন এরকম বৃষ্টি না পড়ে, পথঘাট যেন কাদায় পরিপূর্ণ না হয়, কারণ আমার সব বাহকেরা যারা এগিয়ে যাবে আমার সব দেহকে কাঁধে তুলে, তারা বড্ড বিরক্ত হবে। তার কবিতাটা পড়ে শোনায়, সেদিনও কি এমনই অক্লান্ত ঝরঝর বৃষ্টি হবে এ শহরে, ঘিনঘিনে কাদা জমবে গলির মোড়ে, সেদিনও কি এমনই যেদিন থাকবো পড়ে খাটে নিশ্চেতন নির্বিকার মৃত, সেদিন বর্ষায় যেন না ভেজে শহর, যেন ঘিনঘিনে কাদা না জমে গলির মোড়ে, সেদিন ভাসলে পথঘাট পুণ্যবান সবানুগামীরা বড় বিরক্ত হবে। কি অদ্ভুত এই কবিতা! কবিতার ভেতর দিয়ে কোথাও যেন নিজেরই অন্তরাত্মাকে খুঁজে নেওয়া, কোথাও একটা প্রশ্ন চিহ্ন রেখে যাওয়া এই প্রকৃতিতে। এই প্রকৃতি, যদি আমি তোমারই অংশ হয়ে থাকি, তাহলে তুমি আমার এই আবেদনটি কিন্তু অবশ্যই শুনিও। অদ্ভুত এক আবেদন। তবে এবার আমরা একটু যাই গানের জগতে। আমাদের যদিও চণ্ডীদাস বা বিদ্যাপতি থেকে শুরু করেছিলাম, সেখানে কিন্তু সঙ্গীতই প্রধান বিষয়, তো আমি শেষও করব সঙ্গীত দিয়ে। ফিরোজা বেগম একটি সঙ্গীতকার, একজন সঙ্গীতকার, এবং তার
একটি খুবই জনপ্রিয় সঙ্গীত থেকে মাত্র কয়েকটি লাইন আমি খুব আনুমানিক নিজের চেষ্টায় একটু গেয়ে শোনানোর চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য থাকবে এই গানের সবচেয়ে গভীর সত্যটিকে তুলে ধরা। এমনই বর্ষা ছিল সেদিন, শিওরে প্রদীপ ছিল মলিন। এমনই বর্ষা ছিল সেদিন, শিওরে প্রদীপ ছিল মলিন। তব হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। এই যে ফিরোজা বেগম তার কবিতার মধ্যে বা তার গীতি কবিতার মধ্যে, গানের মধ্যে এমন একটি বর্ষা দিনের কথাকে বারবার তুলে ধরছেন যে বর্ষার জলরাশির সাথে প্রদীপের শিখার যে উদ্যত মানে আলোক রশ্মি, তার সাথে তুলনা করে তিনি বলছেন যে সেদিন প্রেম অপেক্ষমান ছিল। সেই প্রেম অলস ছিল হয়তো, কারণ তোমার হাতে ছিল অলস বীণ, কিন্তু সেই প্রেমের কথা কি তোমার কাছে আজ আর কোনো অস্তিত্ব রাখে না? সেই প্রেম কি পুরোপুরি ভেঙে গেছে? সে কি অলিক ছিল? কোথাও যেন তার বিরহ বেদনার সুর হয়ে উঠেছে এই বৃষ্টি তথা বর্ষা। আরো একটি গান আমাদের খুব জনপ্রিয়, শ্রীকান্ত আচার্যের। এই গানেও অদ্ভুত একটি কথোপকথন তিনি করতে চেয়েছেন, আমাদের সামনে সংলাপ তুলে ধরতে চেয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলছেন, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আচ্ছা, একজন ব্যক্তি কখনো কি নিজের সারাটা দিন দিতে পারে কোনো একজন ব্যক্তিকে? এই সারাটা দিন মানেটা কি? তার চেতনার প্রত্যেক অলিতে গলিতে ওই একজন মানুষের নাম তিনি লিখে দিতে চান, কিন্তু তার পূর্বে তিনি বৃষ্টির স্নাত করে নিজের হৃদয়কে পবিত্রতম একটা কোথাও জগৎ তৈরি করতে চাইছেন, একটা আকাশ তৈরি করতে চাইছেন, যেখানে তার প্রিয়তমা এসে বসবে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। এবার আমরা শুনবো কার্তিকের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ কথা। তার কথায় আমরা দেখব কিভাবে সাহিত্যে বর্ষা ঋতু তথা বৃষ্টি প্রভাব বিস্তার করেছে। কার্তিক, শুরু কর। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু বর্ষা বা সাহিত্যে বর্ষা কতটা প্রভাব রেখেছে। প্রথমত বলবো, এই বর্ষা বিষয়টি বৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু বর্ষা নিজে একটা ঋতু। মানে আমাদের সমস্ত বাংলা তথা ভারতবর্ষে যতগুলো ঋতুকে আমরা অনুভব করি বা যতটা ঋতুকে আমরা দেখি, তার মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী একটা সময় মোটামুটি বলতে পারি থাকে হচ্ছে আমাদের বর্ষা ঋতু। তো আসলে বর্ষা ঋতুর যে সাহিত্যে প্রভাব, সেই আমাদের কালিদাস থেকে শুরু করে কিংবা তারও পূর্বে সংস্কৃত যে কাব্য ভাগবত, গীতা, মহাভারত, মানে একদম পূর্ব থেকে শুরু করে আজ অবধি মোটামুটি প্রাচীন এবং নবীন বিভিন্ন সাহিত্যিক তাদের যে সাহিত্যে কিভাবে আমাদের বর্ষা ঋতুটি এসেছে সেটা খুব সুন্দর রূপরেখার মাধ্যমে দেখিয়েছে। তো বর্ষা আসলে আমাদের উপরে কতটা প্রভাব ফেলছে, তারপরে যাব সাহিত্যের প্রভাবে। কারণ মানুষের মনের মধ্যে কোনো একটা ঋতু বা কোনো একটা সময় যদি দাগ না কাটতে পারে, যদি একটা মাইলস্টোন এঁকে দিতে না পারে, তাহলে কিন্তু তার রিফ্লেকশন বা প্রতিফলন কোনোভাবেই সাহিত্যে পড়তে পারে না। আমরা সাধারণত যেটা দেখে থাকি যে এই যে দীর্ঘস্থায়ী একটা ঋতু, আমাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলে। আর যারা সাহিত্যিক তারা হচ্ছেন স্রষ্টা। যারা স্রষ্টা তারা এই প্রকৃতিকে আরো অনেক ভালোভাবে অনুভব করতে পারে।
তাদের প্রকৃতি প্রেম, দেশপ্রেম বিশ্বজনীন এবং সর্বজনীন। এইবার এমন একটা ঋতু আমাদের কবি, লেখক, প্রাবন্ধিক সকল মানুষের কাছে যে আবেদন নিয়ে আসে, অন্য ঋতু কিন্তু সেই আবেদন নিয়ে কখনো ধরা দিতে পারে না। তাহলে কবি, লেখক, এমনকি সাধারণ মানুষ কেউই এই বর্ষা কালকে বা বর্ষা ঋতুকে উপেক্ষা করতে পারেনি। নানা রকম ইমেজের মাধ্যমে, নানা রকম আমেজে আমাদের সাহিত্যিকদের কলমে জায়গা করে নিয়েছে। এ শুধুমাত্র একটা কাল নয়, একটা সময় নয়, যেন একটা চরিত্র হয়ে এসেছে আমাদের সাহিত্যের মধ্যে। যখন কালিদাসের যক্ষ যখন রামগিরি পর্বতে নির্বাসিত হয়ে থাকেন, ব্যাপারটা অত্যন্ত ভাবনার বিষয়। প্রকৃতি প্রেম এবং সর্বোপরি মেঘ তথা বৃষ্টি কালিদাসের কাব্যে বা কালিদাসের লেখনীতে ঠিক কতটা জায়গা নিয়েছে। একটা মেঘকে বলছেন, তিনি নির্বাসিত অবস্থাতে তিনি বলছেন তার প্রিয়ার কাছে বার্তা নিয়ে যেতে, বার্তা পৌঁছে দিতে, যে আমি বিরহে রয়েছি, বাস আর কিছুটা সময়। তিনি মেঘকে বলছেন যে আমার এই বার্তা তুমি নিয়ে যাও। এবার এই শুধু কি মেঘ যাচ্ছে এখানে? শুধু মেঘ যাচ্ছে না, এখানে মেঘকে কেন্দ্র করে যে মেঘ ভ্রমণ করছে বিভিন্ন জায়গায়, এই যে তার ভ্রমণ পথ এবং সেখানকার প্রকৃতি, চারপাশ কিভাবে ধুলোয় মলিন আমাদের প্রকৃতি, গাছপালা, আমাদের মন, সমস্ত কিছুর উপরে যেমন বর্ষা বা বৃষ্টি যেমন সমস্ত কিছুকে বা সমস্ত আবর্জনাকে পরিষ্কার করে দেয়, আমাদের মনকে পরিষ্কার করে দেয়, ঠিক সেই জিনিসটি তিনি সাহিত্যে তুলে ধরতে পেরেছেন। এবং তারই প্রভাব পরবর্তীকালে আমরা দেখেছি, শুধু কালিদাস নয়, জয়দেব, বিভিন্ন বৈষ্ণব কবি, মধ্যযুগের বিভিন্ন মধ্যযুগীয় কবি এবং আধুনিক যে কবিগুলো, সেগুলো কোনো সাহিত্য বাদ যায়নি। কি বাংলা সাহিত্য, কি সংস্কৃত সাহিত্য, কি ইংরেজি সাহিত্য বা বিশ্বের অন্যান্য সাহিত্য বাদ যায়নি। এই যে কথাটি বললাম, এই উদাস ব্যাকুল সময়, যে সময়টি মানুষের হৃদয়ের সমস্ত মলিনতাকে, সমস্ত ধূলিকে দূর করে দিচ্ছে, অর্থাৎ আমরা বিশুদ্ধ হয়ে উঠছি এই বর্ষাকালে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন অন্যান্য ঋতুগুলোর মধ্যে থাকি, সেই ঋতুতে আমরা যেমন বাড়ি থেকে বের হতে আমরা কোনো বেগ পাই না, বা আমরা যখন বের হই বাড়ির বাইরে, সাধারণত আমাদের মন, আমাদের সমস্ত চেতনা, চিন্তা ছড়িয়ে থাকে, পরিব্যাপ্ত হয়ে থাকে সমস্ত চরাচরে। যখন বর্ষাকাল আসে, বর্ষা ঋতু আসে, আমরা গৃহবন্দী হই, আমরা হই একটি চার দেয়ালের মধ্যে বন্দী। এই বন্দি দশা আমাদের কি করতে শেখায়? এই বন্দি দশা আমাদের স্রষ্টা বানাতে শেখায়, এই বন্দি দশা আমাদের নিজেদের নিয়ে ভাবতে শেখায়, এই বন্দি দশা আমাদের প্রিয়তম মানুষের কথা ভাবতে শেখায়, এই বন্দি দশা আমাদের কলম ধরতে শেখায়, এই বন্দি দশা সৃষ্টি করতে শেখায়। তাই এই বর্ষা শুধুমাত্র একটা ঋতু নয়, বর্ষা একটা চরিত্র, যে চরিত্র, যে মানুষ আমাদের পাশে সহাবস্থান করে আমাদের প্রতিনিয়ত আমাদের শিল্পে, আমাদের সাহিত্যে, আমাদের সঙ্গীতে একটা অপরূপ রূপ নিয়ে ধরা দেয়। আমরা এই কয়েকটি মাস একটা অন্যরকম বাস্তবতার মুখোমুখি হই। শুধু বাস্তবতা নয়, কল্পনাও যেন হয়ে ওঠে আমাদের এই সময়ে বাস্তবতার চেয়েও আরো অনেক শক্তিশালী আরো একটা জগৎ। এ তার চিরন্তন বৈশিষ্ট্য। একটা নতুন ছোঁয়া নিয়ে যখন, নতুন প্রকৃতির রূপ নিয়ে যখন নতুন একটা রূপে সেজে আমাদের সামনে এসে হাজির হয়, সবুজে সবুজ হয়ে আমাদের সামনে হাজির হয়, আমরা তার সেই রূপ দেখে হয়ে উঠি মুগ্ধ। ঠিক যেমন কালিদাস তার মেঘদূতের মধ্যে তুলে ধরেছেন, জয়দেব তার গীত গোবিন্দের মধ্যে তুলে ধরেছেন, বৈষ্ণব কবিরা তাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে তুলে ধরেছেন। একটি জায়গায় আমাদের বিটু কিছুটা জায়গা আমাদের বললো, যেমন বিদ্যাপতি যেমন তার একটা বিরহের পদে একটা বৃষ্টিকে কেমন করে তিনি তুলে ধরেছেন। প্রিয় বিরহে কাতর প্রেমিক এবং প্রেমিকা, তাদের হৃদয়ের বেদনা কি গভীর, কি ভাবে হয়ে উঠতে পারে সেটা, এবং সেটা সাহিত্যে কিভাবে প্রকাশ করা যেতে পারে, বিদ্যাপতি অসাধারণভাবে আমাদেরকে দেখিয়েছেন।
আবার যদি আমরা চণ্ডীদাসের কাব্যে যাই, তিনি অ্যাকচুয়ালি পূর্ব রাগের কবি, তো এত সুন্দরভাবে তিনি তার কাব্যের মধ্যে এই জিনিস বা এই বর্ষাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা ধারণার বাইরে, যেগুলো ভাবলে আজকেও মনে হয় এই কথা তো সত্যি আমাদের বাস্তব জীবনের কথা, এই যেন আমার তোমার কথা হয়ে উঠেছে। এই যেন এই যেন কয়েকশো বছর আগের কোনো লেখা, কোনো কবির লেখা নয়, এই যেন আমার মনের কথা হয়ে উঠছে, এই জন্য সাধারণ মানুষের কথা হয়ে উঠছে। এ যখন সাধারণ মানুষের হয়ে উঠছে, সেটা হয়ে উঠছে সার্বজনীন। তাই বর্ষাকাল শুধুমাত্র আমাদের বাঙালির নয়, সমস্ত বিশ্বের মানুষের কাছে এক প্রাণের ঋতু। ভালোবাসার সিক্ত স্পর্শে এই বর্ষা হয়ে ওঠে আরো প্রাণবন্ত, আরো সজীব। তো যেমন একটি চোখে অশ্রু যদি থাকে, আরেকটি চোখে থাকে হাসি, তেমনি আমাদের এই বর্ষাকাল, এই হাসি এবং অশ্রু, এসব নিয়ে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ তথা আধুনিক যুগ, সমস্ত জায়গায় বহু কবির প্রেরণা হয়েছেন এই বর্ষাকাল। তিনি এই বর্ষাকাল যুগে যুগে মানুষের হৃদয়ে, কবির হৃদয়ে হয়ে উঠেছে এক উদ্বেলিত, উচ্ছ্বাসিত একটি রূপ। যেন চির সৌন্দর্যের অলকাপুরীতে আমাদের কবি যেন আমাদের সঙ্গে করে যাত্রা করে নিয়ে যায়, এবং কবি যেন নিজে যেমন করে তার প্রকৃতিকে, তার বর্ষাকে যেমন করে কল্পনা করেন, তেমনি ভাবে আমাদেরকেও সেই একই পথে তিনি নিয়ে চলেন, এবং ইশারায় ইশারায় আমাদেরকে কেমন করে যেন সমস্ত এই বর্ষা ঋতুকে ভ্রমণ করান, এবং আমরা বুঝতেই পারি না, পাতার পর পাতা আমাদের শেষ হয়ে যায়। আর এই জায়গাতেই এসে, ঠিক আছে, বিভিন্ন গান, এই যে রবীন্দ্রনাথের গানে বর্ষাকাল কতটা জায়গা করে নিয়েছে, সেটা সত্যি আমরা তার গানকে যদি দেখি, তাহলে আমরা সেই সম্পর্কে আরো ভালোভাবে অবহিত হতে পারবো। এবং শুধুমাত্র গান নয়, তার কবিতায় বর্ষাকাল কতটা মানে হয়ে উঠেছে, কি বলে, কতটা বাস্তব রূপ নিয়ে উঠেছে, কতটা জায়গা জুড়ে অবস্থান করে রয়েছে, সেগুলো আমরা দেখতে পারি। তিনি বহুকাল, বহু সময় তিনি ব্যয় করেছেন নদী বক্ষে, এবং নদী বক্ষে থেকে তিনি সেই বর্ষাকালের নদীকে তিনি দেখেছেন। শুধু বর্ষাকালের নদী নয়, নদীও যেন বর্ষার সঙ্গে কোনো একটি জায়গাতে একাত্ম হয়ে তার কাব্যে বারবার ঘুরে ফিরে এসেছেন। কখনো কখনো সেই নদী যেন কঙ্কাল সার রূপ নিয়ে আমাদের সামনে দেখা দিয়েছে, আবার সেই নদী যেন গর্ভিণী হয়ে, যেন পরিপুষ্ট রূপ নিয়ে আমাদের সামনে প্রবহমান হয়ে এগিয়ে চলেছে আরো এক যাত্রায়, এবং মিলনের যাত্রায়, যে যাত্রা পথের প্রত্যেকটি রূপকে, প্রত্যেকটি বৈচিত্র্যকে, প্রত্যেকটি বাককে তিনি তুলে ধরেছেন তার সাহিত্যের মর্মে মর্মে, তার সাহিত্যের প্রত্যেকটা পাতায় পাতায়। এই বর্ষার স্নিগ্ধ সজল লাবণ্যময় মায়াঞ্জনে যেন তিনি আমাদেরকেও মুগ্ধ করেছেন, আমাদেরও যেন সেই অভিসারের সঙ্গী করে তুলেছেন। শুধুমাত্র রবীন্দ্রনাথ নয়, এরকম একাধিক কবির কাব্যে তিনি এই কি বলে, বর্ষাকে যেমন করে তুলে ধরেছেন তারা। তো সেই রূপকে দেখে, সেই চিরন্তন রূপকে দেখে আমরাও মুগ্ধ হয়েছি। তো রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিদের এই মেঘকে নিয়ে, তথা এই মেঘের সঙ্গে যে আরো একটি রূপ আমরা দেখতে পাই, অর্থাৎ ঝড়। তো রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, যে রাধার এই যে একটা একটা বর্ষা মুখর কিংবা একটা ঝড় মুখর একটি পরিবেশ, সেই পরিস্থিতিতে বৈষ্ণব কবি এত সুন্দরভাবে রাধিকার রূপকে তারা তুলে ধরেছেন। তো সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটি জায়গায় বলেছেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম গান, বিরহ তপিত হরি হেরি রাধিকার অশ্রু। তো এই যে কথাগুলো তিনি বলেছেন, বৈষ্ণব কবিদেরকে লক্ষ্য করে, সত্যি তিনি একটি জায়গায় তার অভিজ্ঞতায়, যখন তিনি এক জায়গায় লিখছেন বর্ষা তার সাহিত্যে কতটা জায়গা করেছে বা কতটা প্রভাব বিস্তার করেছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে খুব সুন্দর করে এই বিষয়টিকে তিনি একবার তুলে ধরেছেন। তো
তিনিও কিন্তু মানে প্রভাবিত হয়েছিলেন বিদ্যাপতির সেই পদে, হে মানে হে সখী হামারি দুঃখের নাহি ওর ভরা বাদের মাহ ভাদের শূন্য মন্দির মোর। হ্যাঁ, এই যে কথাগুলো, এই কথাগুলো যেন তার কাব্যের মধ্যে এমন করে মানে এসেছে যেন ঘন ঘন ঝন ঝন বজরি নিপাত। হ্যাঁ, যেমন এই কথাগুলো যেমন মানে কবির বৈষ্ণব কবিদের কাব্যে এসেছে, তেমনি সেই বৈষ্ণব কবির সেই বর্ষার গম্ভীর রূপ, সেই পরিবেশ, সেই রাধিকার অভিসার, সেগুলো সব কিছু মিলিত হয়ে যেন রাধিকার রূপে নয়, কোনো এক প্রেমিকের রূপে কিংবা এক প্রেমিকার রূপ নিয়ে তার সাহিত্যের মধ্যে এসেছে। এমনই দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরষায়। কবির দৃষ্টিতে বর্ষা এমনই গভীর অর্থব্যঞ্জক, অর্থবিধৃত হয়ে আসে। এই দিনে মন উদাস হয়, মন কাকে খুঁজে বেড়ায়। হ্যাঁ, কবি তাই জন্য এক জায়গায় বলেছেন, আজ ঝড় ঝড় মুখর বাদল তীরে। হ্যাঁ, কিছুতে কেন যে মন লাগে না, লাগে না। তো এরকম ভাবে তিনি তার সাহিত্যের বিভিন্ন জায়গায়, কিংবা এক জায়গায় বলেছেন, নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরেরও বাহিরে। হ্যাঁ, কিংবা গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তো তার কাব্যে এইভাবে করেই যেন বর্ষা নানা রূপ নিয়ে, হ্যাঁ, নানা ব্যঞ্জনা নিয়ে এসেছে। তেমনি বিদ্রোহী কবি এবং প্রেমের কবি নজরুল ইসলাম, তার কাব্যে বর্ষা চঞ্চলা মেয়ের রূপ নিয়ে যেন এসেছে। যেমন আমরা শরৎকালে দেখতে পাই কাশ ফুলের নরম একটা রূপ, এবং ধীরে ধীরে সেই নরম রূপ থেকে ধীরে ধীরে মূর্ছা যায়। তো তার যেন, এবং শুধুমাত্র এই কি বলে কাশবনে নয়, হ্যাঁ, বর্ষায় আরো একটি ফুল খুব বিখ্যাত, সেটা হচ্ছে কদম ফুল। সেই কদম ফুল আমরা দেখেছি বৈষ্ণব কবি বলুন বা জয়দেবের গীত গোবিন্দ কাব্যে বলুন, সমস্ত জায়গাতে এই কদম্ব গাছ তথা কদম্ব ফুল একটা বিশাল জায়গা করে নিয়েছে। তেমনি ভাবে বিদ্রোহী কবি তথা প্রেমের কবি নজরুল ইসলাম তার কাব্যে এই বর্ষার কাননে যেন কদম ফুল ফুটে উঠেছে। তিনি এক জায়গায় বলছেন, ওগো ও কাজল মেয়ে উদাস আকাশ ছলো ছলো চোখে তব মুখে আছে যে, কাশ ফুল সম শুভ্র ধবল রাস রাস যেত মেঘ, তোমার তরির উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। ওগো ও জলের দেশের কন্যা, তব বিদায় পথে কাননে কাননে কদম কিশোর ঝরিছে প্রভাত হতে, তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বরস নবীর, তরুণ কণ্ঠে জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরি। আবার শুধুমাত্র নজরুল ইসলামের কাব্যেই নয়, আমরা যেমন বৈষ্ণব কবিতা যেমন পড়ি, তেমনি বৈষ্ণব কবিতার যেমন রাধা রয়েছে, তেমনি সুফি যেমন সাধক যারা রয়েছে, তাছাড়া বাউল যারা রয়েছে বা যারা বাউল সাধক বলতে পারি, তাদের কাব্যেও কিন্তু এই বর্ষা জায়গা নিয়েছে। তো কবি সুফিয়া কামাল তার বহু কবিতায় প্রকৃতির এই বিধগ্ধ রূপকে তিনি প্রকাশ করেছেন অত্যন্ত যত্নের সহকারে। তো সবকটি ঋতু যেমন তার কাব্যে এসেছে, বিভিন্ন ভাবে জায়গা করেছে, তেমনি তার এই বর্ষার অনবদ্যতা সম্পর্কেও তিনি বলেছেন যে, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতার বর্ণপুট ভরি। তো আমরা জানি এই বর্ষাটা কিন্তু হঠাৎ করে আসে না, গ্রীষ্ম ঋতু এবং গ্রীষ্ম ঋতুর পরই কিন্তু বর্ষা আসে। গ্রীষ্মকাল যেমন কঠিন কঠোর রূপ নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়, এসে দাঁড়ায়, তেমনি বর্ষা তার সেই সমস্ত এই ভয়ঙ্করতাকে, গম্ভীরতাকে, এই বিকটতাকে কাটিয়ে একটা সবুজ রূপ দেয়, যে প্রকৃতিকে পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে বর্ষা ও গ্রীষ্মকাল প্রচন্ড তার প্রতাপে, বর্ষা তেমনি তার কোমল স্পর্শে সমস্ত দেহ মনে যেন এক পুলক সঞ্চার করে দেয়। আর সেই সঞ্চারের শিহরণে
সমস্ত প্রকৃতি যেন সবুজে সবুজ হয়ে ওঠে। কবি অমিয় চক্রবর্তী তিনি একটি জায়গায় বলেছেন, অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে, মনের মাটিতে বৃষ্টি ঝরে, রুক্ষ মাঠে দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে, মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে ঝরে, বনতলে ঘন শ্যাম রোমাঞ্চিত, মাটির গভীর গূঢ় প্রাণে, শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে। এভাবে করেই প্রত্যেকটা কবির কাব্যে বৃষ্টি ঝরেছে, বৃষ্টি এসেছে নানা রূপে। তো এই বৃষ্টিকে শুধুমাত্র আমরা এই কি বলে কবির কাব্যেই নয়, বিভিন্ন যারা চিত্রকর, বিভিন্ন যারা আর্টিস্ট, তাদের চিত্রের মধ্যেও আমরা দেখেছি অসাধারণ রূপ নিয়ে এক একটা আঙ্গিকে ফুটে উঠেছে, এবং যে ব্যঞ্জনা তাদের এই চিত্রের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন সেটাও সত্যি এক অর্থবহ এবং অর্থ বহন করে আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে। তবে আশাহত হই, আজকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, একটা ওয়েবিনারে অ্যাটেন্ড করেছিলাম, দীর্ঘ 2-3 ঘন্টার ওয়েবিনার হয়েছে একটি টপিক নিয়ে। এমনটাই হতাশ হয়েছি যে আজকের দিনে যেটা লক্ষ্য করছি যে সাহিত্যের প্রতি মানুষের রুচিবোধ অত্যন্ত কমে যাচ্ছে। এ এক ভয়ঙ্কর সময় আমাদের সম্মুখে, আমাদের নিকটে উপস্থিত হতে চলেছে। আমি মনে করি যে সমাজ সাহিত্য বিমুখ, সেই সমাজে কিন্তু মানে কলুষিত হতে বেশি সময় প্রয়োজন হয় না। আমরা সেই পথে এগিয়ে চলেছি। একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার, সেখানে খুব স্বল্প পরিমাণ দর্শক তথা বলতে পারি মানুষ কিন্তু অনেক প্রয়োজনেও বিভিন্ন ওয়েবিনার সেমিনার অ্যাটেন্ড করে। তো একদম মানে আশাহত একটা নাম্বার সেখানে দেখলাম যে খুব জয়েন করেছে। তো এই বিষয়টি খুবই বেদনাদায়ক, খুবই স্পর্শকাতর। একটা ডিস্টোপিয়ান সভ্যতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি চাই কবিরা বা সাহিত্যিকরা যেমন ভাবে বর্ষাকে তুলে ধরেছেন, তো শুধুমাত্র আমরা বিভিন্ন কবির কথাই বললাম, শুধু কবি নয়, বিভিন্ন যে লেখক তাদের লেখনীতেও বর্ষা এক অপরূপ রূপ নিয়ে এসছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি যদি আমরা দেখি, বা আরো নদী কেন্দ্রিক বিভিন্ন উপন্যাস রয়েছে, তিতাস একটি নদীর নাম, হ্যাঁ, তিস্তা পারের বৃত্তান্ত, এই সমস্ত একাধিক জায়গাতে, কিংবা আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতিকে দেখি, হ্যাঁ, সেখানেও আমরা দেখব যে বর্ষা এবং নদী, বর্ষা না হলে তো নদী পরিপুষ্ট হবে না, নদী গর্ভিণী হবে না। কি করে তারপরে সাহিত্যিকের মনে মানে সন্তানের জন্ম দেবে? তো দুঃখিত। তো এইভাবে করে মানে বর্ষা এবং নদী, এই সমস্ত কিছু ঘুরে ফিরে বিভিন্ন সাহিত্যিকদের কলমে, বিভিন্ন সাহিত্যিকদের লেখনীতে যেভাবে এসেছে, আমি আশা রাখবো, আমি আশা করব যে আমাদের যারা পাঠক দর্শক, শুধুমাত্র আমাদের বাঙালি নয়, শুধু ভারতীয় নয়, সমস্ত বিশ্ব জুড়ে মানুষ সাহিত্যমুখী হয়ে উঠুক। হ্যাঁ, এই বর্ষা প্রত্যেকের হৃদয়ের যে কলুষতা, সমস্ত মলিনতা, সমস্ত ধূলি ধূসরতা সবকিছুকে দূর করে দিক, এভাবে দূর করে দিয়ে মানুষের মনকে বিশুদ্ধ করে তুলুক এবং বিশুদ্ধ করে সাহিত্যমুখী করে তুলুক। তো এই আবেদন, এই সমস্ত অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা শেষ করছি। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের যদি কোনো টপিক আমাদের ক্ষুদ্র আলোচনার মাধ্যমে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা অনুরোধ জানাতে পারেন। আমরা অবশ্যই নতুন নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। প্রত্যেক সপ্তাহে শনিবার করে আমাদের 9টা থেকে কিছুক্ষণের খুব স্বল্পতম একটা প্রয়াসে, স্বল্প সময়ের জন্য আমরা আলোচনায় আসি। তো এটা অন্য কোনো ভাবে কেউ নেবেন না, শুধুমাত্র একটা দায়বদ্ধতা থেকেই নয়, এই একটা আমাদের কর্তব্য বোধ, হ্যাঁ, সমাজের প্রতি, সাহিত্য
পাঠক যারা, দর্শক এবং যারা সাহিত্যের প্রতি রুচি রাখেন, প্রত্যেকের জন্য বা প্রত্যেকের জন্যই আমরা আসি। এবং আমরা কোনো রকম এরকম ভাবে আসি না যে আমরা একটা বিশাল মুখ নিয়ে এসেছি। আমরা খুবই সাধারণ মানুষ। আমরা চাই আমাদের আলোচনায় আপনার ঋদ্ধ হন বা না হন, কিন্তু তাতে যেন আপনাদের মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় বা একটা এরকম একটা ইন্টারেস্ট জাগ্রত হয়, যার মাধ্যমে আপনারাও সাহিত্যমুখী হয়ে উঠতে পারেন। তো বিটু কিছু বলবে এবং তারপরেই আমরা সমাপ্ত করবো আজকের লাইভটি। কার্তিকের সাথে আমি সম্পূর্ণ সহমত। এই কার্তিকের আলোচনা শুনতে শুনতেই কোথাও যেন একটা বিষয় আমার মনে পড়লো, বর্ষাকে কেন্দ্র করে। সাহিত্যের আগ্রহ কিন্তু সব দিনেরই মানুষের খুব কম ছিল, সেটা যে কোনো যুগে। দেখা যায় যে সিংহভাগ মানুষ এগুলো নিয়ে চর্চা করে না, এবং সিংহভাগ মানুষের জীবনের কথাই কিন্তু সাহিত্যে তুলে ধরা হয়। খুব অল্প সংখ্যক মানুষেরা সাহিত্য নিয়ে চর্চা করে, এবং তাদের সাহিত্যে ধরা পড়ে সিংহভাগ মানুষের, সকল স্তরের মানুষের জীবনের যে কথা তা কিন্তু ধরা পড়ে ওই কম সংখ্যক মানুষ যারা চর্চা করে সাহিত্য নিয়ে, তাদের ক্ষেত্রে। তো এতে একটা দুঃখের বিষয় আছে, এটা সত্য কথা যে সাহিত্যে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। এটা সব দিনই কম ছিল, এই দিন নিয়ে খুব বেশি নিরাশ হওয়ার ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে কি সাহিত্য নিয়ে চর্চা করলে কি হয়, শুধু সাহিত্য কেন, আমি তো মনে করি যে পড়াশোনার যে কোনো স্তরেই মানুষের আগ্রহ ধীরে ধীরে খুব কমছে ধীরে ধীরে। আর এটার ফলে ক্ষতি কি হচ্ছে, তা হচ্ছে মানুষের অপশনস কমে যাচ্ছে, জীবনের পথে বিকল্প বিষয়টা কমে যাচ্ছে। মানুষ যখনই কোনো একটা পথে এগোচ্ছে, এতটাই গভীর মনোযোগ সহকারে এগোচ্ছে যে সেখানে বাধা পড়লে সে আর অন্য কোনো পথ খুঁজে না পেয়ে কোথাও সে আত্মহননের পথে এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয়েছে যে সাহিত্য চর্চা যদি মানুষ নিয়মিত করে এবং সেটা অভ্যস্ত হয়ে ওঠে, যে কোনো গ্রন্থ, তার যে কোনো গ্রন্থই ভালো লাগতে পারে, লাগুক, এবং সেটা যখন তার ভালো লাগার বিষয় হয়ে উঠবে, তখন সে তার দৈনন্দিন জীবনের যে পীড়া সমস্যা, সেখান থেকে সে সহজেই মুক্তি নিয়ে তার সেই ব্যক্তিগত ধ্যান ধারণার জগতে প্রবেশ করে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে, এবং তার ভেতরের যে বেদনা সেটাকে ও কলমে তুলে ধরতে পারবে, তথা অক্ষরে অক্ষরে তুলে ধরতে পারবে। যেমনটা আমরা বলি যে বর্ষাকে নিয়ে আমরা ভালো মন্দ সবই বললাম, কিন্তু এগুলোর সাথে কি শুধু কবিদেরই চোখ না, এটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা ফসল ফলায়, কৃষক, তাদের জীবনের হাসি কান্নার কিন্তু অনেক গল্প এই বর্ষার সাথেই লেখা হয়। কখনো বন্যা, কখনো খরা, কখনো তারাই তো লেখে, আবার তাদেরই তো মুখে সেই উচ্চারণ শুরু হয় মেঘারানী তুলা, এই যে ব্রতগুলো, এই তো বর্ষাকে কেন্দ্র করে। কখনো বর্ষাকে ডাকছে, কখনো বর্ষাকে বলছে থামো, এবার অনেক হয়েছে তোমার প্রবাহ। এই জায়গা থেকে কোথাও যেন আমার মনে হয়েছে যে একটি গল্প, আশীর্বাদ নামের গল্প, আমার ঠিক মনে পড়ছে না কোন লেখকের লেখা, সেইখানে বর্ষা যখন আসলো তখন দেখা যাচ্ছে একটি পিঁপড়ে, সে একটি ঘাসের মধ্যে ডগায় মানে আঁকড়ে ধরে সে ঝুলে আছে, জলে ভেসে যাচ্ছে অনেকটা অংশ, এবং সে যদি সে আঁকড়ে ছেড়ে দেয় তাহলে সেও ভেসে যাবে। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। পাতাটি তখন তাকে বলছে, তুমি এত ভয় কেন পাচ্ছ, তুমিও তো বেশ শান্তিতে ভালোভাবে বাঁচতে পারবে, সবসময় তো বৃষ্টি পড়বে না। তার সেই কথা শুনছে, এবং তারপরেই কিন্তু বৃষ্টি কথা বলছে যে দেখো পিঁপড়ে ভাই, তুমি বড্ড ভয় পাও, দেখো না এই যে সবুজ গাছপালাগুলোকে দেখছো, এই যে পাতাটি যে তোমাকে আশ্রয় দিয়েছে, সে কিন্তু কিছুক্ষণ পরে আমার জলের কারণে ডুবে যাবে, কিন্তু তারপরেও আমি যখন চলে যাব, তারপরে ফিরে যখন আসবো অনেকটা মাস পরে, তখন দেখবো সে কিন্তু অনেক কষ্ট করে সূর্যের তাপে একটু একটু করে মরছে, কিন্তু তবু সে মরে যায়নি, তবু সে নিজেকে সে নিয়ন্ত্রণ করে রেখেছে আমার অপেক্ষায়। আর আমি এসে যখন তাকে ভিজিয়ে দিই, তখন সে নতুন করে চঞ্চলতা ফিরে পায় যেন জীবনে। তো এই হচ্ছে আমাদের বর্ষা। এবং সেখানে কিন্তু আমরা নজরুলের কবিতাকেও একটা জায়গাতে পাই, তার বিভিন্ন কবিতায় প্রলয়কে ডাকা হয়েছে। প্রলয়, এই প্রলয় কিন্তু ঝড় বৃষ্টির সাথে যুক্ত, যেখানে বলা হয়েছে যে ঝড় কালবৈশাখীর মতো আসবে, এবং যা প্রায় ক্ষত বিক্ষত, যা নিষ্প্রাণ, যা মৃতপ্রায়, তা সব ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় সৃষ্টি হবে, সৃজন হবে। তো এই সৃজনেরই কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টি।
যে মাটিকে সিক্ত করবে, উর্বর করবে এবং সেই মাটিকে শস্য শ্যামলায় পরিপূর্ণ করবে, পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে, জীবনের প্রবাহ বজায় রাখবে। এই জলপ্রবাহ, নদী, বৃষ্টি এবং বর্ষা ঋতু ওতপ্রোতভাবে যুক্ত। তাই তো শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতায় আমার মনে পড়লো এই মুহূর্তে সব এই কথাগুলো, যে এখানে মেঘ গাভীর মতো চলে। কোন মেঘের কথা বলছেন তিনি, কোন বৃষ্টি পড়ার কথা বলছেন, যে এখানে বৃষ্টি পড়ে 12 মাস। এ তো হৃদয়ের বৃষ্টি, এ তো বেদনার বৃষ্টি। আর সেই বেদনা না থাকলে কবি কখনো কবি হয়ে উঠতে পারেন না। তাই আমরা জানি শিবরাম চক্রবর্তীও কিন্তু একটি অসাধারণ কথা বলেছিলেন, যে আমি যখন দুঃখ পেতাম তখনই লিখতাম, গল্প বা কবিতা লিখতাম, কিন্তু আমি একদিন লিখতে লিখতে বুঝতে পারলাম যে আমার আর কিছু লেখা হয়ে উঠছে না, কারণ আমি প্রায় লিখতেই ভুলে যাচ্ছি। কিন্তু আমার ভয় হয় আমি যদি পুরোপুরি লিখতে ভুলে যাই তাহলে আমি দুঃখ পেতে ভুলে যাব, আর দুঃখ পেতে ভুলে গেলে আমি আবার লিখতে ভুলে যাব। ক্রমশ দুটোকে যেন একত্রিত করে তুলে ধরার একটা দারুণ একটা প্রাণোজ্জ্বল বৈশিষ্ট্য ছিল শিবরাম চক্রবর্তীর লেখনীর মধ্যে। তো তিনি কোথাও এই বৃষ্টিকে একটা মানে কি বলবো, চঞ্চল নারীর সাথে তুলনা করেছেন, নিজের জীবনের প্রবাহিনী নদীর সাথে তুলনা করেছেন যেন। আর শেষতম কথা বলবো আমি, যে নববর্ষা নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষতম কথাটি বলে আমি শেষ করব। বলছেন তিনি, মেঘে আমার কোনো চিহ্ন নেই। কি অদ্ভুত কথা, সুন্দর কথা। মেঘে আমার কোনো চিহ্ন নেই, সে পথিক, আসে যায়, থাকে না। আমার জরা তাকে স্পর্শ করিবার অবকাশ পায় না। আমার যে জরা ব্যাধি তা মেঘকে স্পর্শ করার কিন্তু অবকাশ পায় না। আমার আশা নৈরাশ্য হইতে সে বহু দূরে। তো মেঘকে কবি পান না, কবি যাকে পান নিজের বেদনার সাথে যুক্ত করতে, সে হচ্ছে মেঘ থেকে জন্ম নেওয়া বৃষ্টির স্রোত। কবি কাকে বলেছেন নববর্ষা, নতুন করে আমাকে বাঁচানোর যে প্রেরণা, সেই নববর্ষা। আমার কথা এটুকুই ছিল। আজকের আলোচনাটি বেশ ভালোই লাগলো আমারও, কার্তিকের আলোচনা খুব ভালো লাগলো আমার। আর যারা দর্শক শ্রোতা সেই বন্ধুরা যদি আমাদেরকে সমর্থন করে, সহযোগিতা করে, তাদের মূল্যবান মন্তব্য জানিয়ে, তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব, নতুন নতুন বিষয় নিয়ে চর্চা করব। তো আজকের এত দূরই, আজ এতটুকুই আমরা আলোচনা করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সপ্তাহে আবার পুনরায় আমাদের শনিবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।